করেছে। আর বিয়ে, ভাইয়ার বিয়ে হলে ভাইয়ার থেকে দাওয়াত নিস। আমার সাথে তো আর হচ্ছে না বিয়ে। মানেটা কি? নীল তালুকদার আমার দোস্তকেই বিয়ে করবে, না হলে আমি ওর দাদার নাম ভুলিয়ে দেব। চুপ কর। রিমা বুঝে গেছে আলোর রাগ উঠেছে। আলোর রাগ কমই হয়, কিন্তু যখন হয় কেউ থামাতে পারে না। এর আগে একবার কী কারণে যেন রাগ করেছিল, ভাত দুদিন মুখে তোলেনি, যার কারণে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। কলেজে এসে যে যার ক্লাসরুমে চলে যায়। নীলার সাথে ভালোই সখ্যতা জমেছে। রিমা অনেক সময় রেগে যায়। রিমাকে জ্বালাতন করতে ভালোই লাগে আলোর। নীলা আর আলো ক্যান্টিনে পাশাপাশি বসে রয়েছে। তখন রিমা আসে। কি হয়েছে জান্টুস, এমন করিস কেন? তোকে আমি অনেক ভালোবাসি, প্লিজ রাগ করিস না। রাগ করার মতো কি করলি? একটু পরে আবার বলে, কিছু না করেই ক্ষমা চাইছিস? যা, ক্ষমা করলাম। হুদাই তোর লগে কথা কমো না, আমি সুসাইড করবে। কেউ তো আমাকে ভালোবাসে না। যা কর, আটকেছে কে? আমার ভবিষ্যৎ স্বামীকে বিধবা করতে চাই না। ছেলেরাও বিধবা হয়? জানতাম না তো। নীলা তখন বলে, তোরা কি লাগাইছিস রে? আজ এরা প্যাচাল করিস কেন? চুপ থাক। কিছু লাগাইনি তো নীলা। তুই এমন করিস কেন তোরা? আলো, আমি কিছু লাগানোর কথা বলি নাই, এটা কথার কথা। আলোর মন ভালো হয়ে গেছে। সত্যি বন্ধুত্ব এক আজব জিনিস। মন খারাপের সময় তারা তোমাকে সঙ্গ দেবে। আজকে আলো, রিমা, নীলা ঘুরে বেড়ায়। আলো আর রিমার ফুচকা পছন্দ, নীলারও পছন্দ, কিন্তু কম ঝাল। ওরা সবাই মিলে রাস্তার পাশের ছোট্ট দোকানে ফুচকা খায়। তারপরে আইসক্রিম। আলোর আইসক্রিম ভীষণ পছন্দ। আলোকে কোনো কিছুতে রাজি করাতে হলে আইসক্রিমই যথেষ্ট। ওরা টুকটাক শপিং করে। আলো লিপস্টিক নেয়, কাজল নেয়। ওর কাজল আর লিপস্টিক প্রায় ফুরিয়ে গেছে। আলো, রিমা, নীলা রাস্তা দিয়ে হাঁটছে। আলো কথা বলে এতটাই মগ্ন ছিল যে আশেপাশের খেয়ালই নেই। হঠাৎ কোথা থেকে একটা গাড়ি ভীষণ দ্রুত আসে। আলোর খেয়াল ছিল না। রিমা দেখতে পায়। আলোকে বলতে যাবে তার আগে ঘটনা ঘটে যায়। গাড়িটা আলোকে ধাক্কা মেরে দেয়। আলো ছিটকে পাশের একটা গাছের সাথে বাড়ি খায়। চারদিকে রক্তের বন্যা বইছে। রিমা হতবিহ্বল হয়ে গেছে, কিছু করতে পারছে না নিজের প্রাণপ্রিয় বান্ধবীর এই অবস্থা দেখে। নীলা দ্রুত সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। মানুষ সবাই ব্যস্ত, কার কি হলো সেটাই আগ্রহ নেই। একজন তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। তিনি ট্যাক্সি ডেকে দেন। দ্রুত কাছের হসপিটালে নেওয়া হয় আলোকে। রিমা বোধ ফিরে পায় ট্যাক্সিতে। তখনই আদনানকে কল করে। হ্যালো, আদনান ভাইয়া। রিমা, কি হয়েছে? এমন করিস কেন? ঠিকভাবে বল। ভাইয়া, আলো। আলোর কি হয়েছে? জলদি বল। ঠিক আছে ও? আলো অ্যাক্সিডেন্ট। কি? কোথায় তোরা? ট্যাক্সিতে অনেক রক্ত। রিমা রক্ত দেখলে ভয় পায়। রিমা কি করবে কিছুই বুঝতে পারছে না। আলোকে হসপিটালে নেওয়া হয়। ভালো, আলোর বাবার হসপিটালের সামনেই ছিল। ডক্টর আনোয়ার নিজের মেয়েকে দেখে বাকরুদ্ধ হয়ে যান। তিনি নিজেকে সামলে আলোর চিকিৎসার ব্যবস্থা করেন। দ্রুত আইসিইউতে নেওয়া হয়। মাথায় নীলা বুদ্ধি করে তার ওড়না বেঁধে দিয়েছিল। খুলে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেন। যেখানে যেখানে কেটে গেছে সেখানে ব্যান্ডেজ করে দেন। আদনান বাহিরে দাঁড়িয়ে আছে। অনেক চিন্তা হচ্ছে। নিজের বোনকে যতই শাসন করে না কেন, সে তার বোনকে ভীষণ ভালোবাসে। 1 ঘন্টা হয়ে এসেছে, এখনো বাবা বের হয়নি। আসমা তারাকে জানানো হয়নি। তিনি নিজেকে যতই শক্ত প্রমাণ করেন না কেন, নিজের সন্তানের খারাপ অবস্থা দেখে কোনো মা ভালো থাকে না। একটু পরে আনোয়ার বের হন। নিজেকে অনেক কষ্টে সামলিয়ে রেখেছেন তিনি। তিনি বলেন, আলোর অনেক রক্ত বের হয়েছে, জ্ঞান ফিরতে দেরি হবে, রক্ত দেওয়া হয়েছে বলে তিনি চলে যান। তখন আদনানের ফোন বেজে ওঠে। দেখে নীর কল করেছে। এই শালা, কই তুই? দোস্ত, আমার বোন। নিজেকে যতই শক্ত প্রমাণ করুক না কেন, কিন্তু আদনান ভেতর থেকে অনেক দুর্বল আলোর প্রতি। কি হয়েছে আলোর? আমি হসপিটালে। কোন হসপিটালে? বাবার। নীর দেরি না করে কল রেখে বাইক নিয়ে বের হয়। নীরের বুকে উত্থাল পাথাল শুরু হয়ে গেছে। আলোর কি হয়েছে এসব প্রশ্ন বারবার আসছে। আলো চোখ পিট পিট করে খুলে দেখে নিজেকে একটা রুমে আবিষ্কার করে।
সাদা দেয়াল, তাই বুঝতে পারে এটা হসপিটাল। মাথায় প্রচুর ব্যথা করছে, আশেপাশে কাউকে পায় না আলো। সে কি করবে ভাবছে। উঠতে যাবে তখন হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। আদনান আলোর কেবিনে আসছিল। হঠাৎ পড়ার আওয়াজে ভিতরে যায়, দেখে আলো নিচে পড়ে আছে। দ্রুত যেয়ে আদনান আলোকে বেরিয়ে তোলে। আলোর মুখ একদম শুকিয়ে গিয়েছে। আদনানের বুক কেঁপে ওঠে আলোর এ অবস্থা দেখে। আদনানের মনে হচ্ছে নিজের বোনের কষ্টগুলো যদি নিজে নিতে পারত। আলো বুঝতে চাইছে মাথায় প্রচুর যন্ত্রণা করছে। আদনান প্রথমে না বুঝলেও পরে বুঝে যায়। একটা নার্স আসে, খাবার নিয়ে আলোকে খাইয়ে দেয় আদনান একটু, তারপরে ওষুধ খাওয়ায়। তাও মাথা যন্ত্রণা করছিল। নার্স তখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে যায়। আলো ঘুমিয়ে পড়ে। আদনান একটা চেয়ার টেনে আলোর পাশে বসে, তারপরে আস্তে হাত বুলিয়ে দেয় আলোকে। আদনানের কাছে এখন পুতুলের মতো লাগছে। আদনান দোয়া পড়ে আলোর মাথায় ফু দিয়ে দেয় তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। বোন আমার, তাড়াতাড়ি সুস্থ হও। সারা রাত আদনান আলোর পাশেই থাকে। আলোর চোখে সূর্যের আলো পড়ে। সে আস্তে আস্তে চোখ খুলে পাশে দেখে আদনান শুয়ে আছে, চেয়ারে বসে বেডে হেলান দিয়ে। আলোর মাথা ব্যথা কমেছে। আলো ভেবেছিল সে মরে গেছে। মৃত্যুকে আলো অনেক কাছ থেকে দেখলেও সে এই প্রথমবার। মরা এত সহজ না, আলো বুঝে গেছে। একটু পর আদনান উঠে পড়ে। আলো তখন হসপিটালের ছাদ দেখায় ব্যস্ত। আলো, উঠে পড়েছিস? এখন কেমন লাগছে? আলো আদনানের কথা শুনে তার দিকে তাকায়। আলো বলে, ভালো ভাইয়া, একটু মাথা ব্যথা করছে, সমস্যা নেই। তুমি এখানেই ছিলে, আর বাবা কোথায়? রাতে তোকে নিয়ে দেখে বাড়িতে গেছে, মাকে নিয়ে আসবে একটু পর মনে হয়। ভাইয়া, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, বাড়ি নিয়ে চলো। বাবা আসবে তোকে দেখতে, তারপরে যাওয়া নিয়ে গেলে যাব। আচ্ছা। বলে শুয়ে থাকে। আদনান হাত মুখ ধুইয়ে বাইরে যায়। কিছু সময় পরে চলে আসে আবার। সকাল 9টার দিকে আলোর বাবা মা আসে, সাথে নীরও এসেছে। আনোয়ার চৌধুরী প্রথমে বলতে চায়নি যে আলো হসপিটালে, কিন্তু সে তো তার মা, তো জানার অধিকার আছে। শোনার পরে তো আসমা তারা রাতেই আসতে চেয়েছিল, কিন্তু তিনি আসতে দেননি। আদনান যেহেতু আছে, তাদের সমস্যা হবার কথা না। আর ওখানে আরও ডাক্তার আছে। আসমা তারা অনেক খাবার নিয়ে এসেছে। আলো একদিন অজ্ঞান ছিল। সেদিন আনোয়ার কোথাও যায়নি, আলোর কাছেই ছিল। তখনও আসমা তারা জানতেন না। আসমা তারা আলোকে স্যুপ খাওয়ায়, এখন ওর হালকা খাবার প্রয়োজন। আলো মায়ের হাতে আয়েশ করে খায়। আদনান আর নীর পাশাপাশি বসেছিল চায়ের দোকানে। হসপিটালের একটু সামনেই দোকানটা। দোস্ত, তুই তো শুকিয়ে গেছিস কেন? চোখের নিচে কালি কেন? বোন তো আমার অসুস্থ। কই শুকায় গেছে? আর তোর বোন কি আমার কিছু না? তোর কি? বন্ধুর বোন যা হয়। ওই শুনে রাখ, আলো আমার একমাত্র বোন, ওর ভাগ কাউরে দিতে পারুম না। বিয়া দিবি তখন? কিতে বলস? ওরে বিয়ে দিব না, একলা লাগলে আমি বিয়ে করে ওর জন্য ভাবি আনবো। আমার জানের টুকরা আলোরে বিয়ে দিব না। কইছে তোরে, দেখ তোর বোনের কিছুদিন পরে বিয়ে। আমার কি টাকা পয়সা নাই? আলো দেখে রাখা ছাড়া কোনো সমস্যাই না। নীর এত চিন্তা করে কি করছে আলোর জন্য। চিন্তা করতে করতে রাতে ঘুম হয় নাই। এত ভালোবেসে ফেলছে, আর তার ভাই মানে আমার তার ছিঁড়া দোস্ত বলে কি বিয়ে দেবে না। আমি অফিস জয়েন করে তারপরেই আলোকে বিয়ে করব। কে আটকায় দেখবো। এভাবেই দিন কেটে যায়। আলো এখন পুরোপুরি সুস্থ, কিন্তু মাঝে মাঝে মাথায় অনেক ব্যথা করে। আজকে আলো কলেজে যাবে। আদনান যেতে দিতে চায় না। অ্যাক্সিডেন্টের পর থেকে আদনান ভয় পেয়েছে। অনেক কষ্টে আলো রাজি করে কলেজে যায়। বাড়ি আসার পরে নীলা আর রিমা এসেছে। রিমা এর আগেও গিয়েছিল হসপিটালে। রিমা আর আলো হেঁটে কলেজে যায়। অনেকদিন পরে কলেজ আসা হলো আলোর। নীলা কলেজ গেটের সামনে দাঁড়িয়েছিল। তারপরে আলোর সাথে নিজেদের ক্লাসরুমে প্রবেশ করে। একটু পরে ক্লাস শুরু হয়। রাজ্জাক স্যার ক্লাসে আসেন। সবাই একসাথে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাচ্চারা। স্যারের চোখ যায় আলোর দিকে, তখন আলোকে উদ্দেশ্য করে বলে, তুমি তো অ্যাক্সিডেন্ট করেছিলে শুনলাম, এখন কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আর কিছু বলেন না, ক্লাস নিতে থাকে। ক্লাস শেষে বেরিয়ে যায়। আলোর ভালো লাগছে না কিছু, এমন করে থাকা যায়? নির্ভয়াকে সরাসরি জিজ্ঞাসা করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আলো বাড়ি এসে নিজের রুমে যায় এবং গোসল করে। নিচে এসে খেয়ে নেয়। ওষুধ খেতে হয়, তাই ঠিকভাবে খাবার খেতে হবে। আলো আমাকে এড়িয়ে চলছে বেশ কিছুদিন, খেয়াল করছি।
ওর সাথে কথা বলতে হবে, না হলে সমস্যা আরো বাড়বে। আলো অ্যাক্সিডেন্টের খবর শুনে নীরের কেমন যেন হয়ে গিয়েছিল। আলোকে হারানোর ভয় কুড়ে কুড়ে খাচ্ছিল। ভেতর থেকে জীবনে কখনো এমন অনুভব হয়নি। নীর অনেকদিন পরে ঠিক করে খাবার খেলো। কই কিছু না তো মা। বাবা কি অফিসে? মা কিছু হয়নি, তুমি অত চিন্তা করো না তো, ঠিক আছি আমি। বলে রেহানা বেগম রান্নাঘরে চলে যান। নীর উঠে রুমের দিকে যায়। রাত হয়েছে, আকাশে মস্ত বড় চাঁদ দেখা যায়। নীর বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখতে থাকে। এই প্রেয়সী, তোমায় পেয়ে গেলে আমি আর কিচ্ছু ছুটে যাইব না। তোমার সাথে ঘুরে ঘরে থাকতেও আমি রাজি। শুধু একটা বার বলো ভালোবাসি। তোমাকে নিয়ে আমি প্রতি রাতে স্বপ্ন দেখি। তোমাতে সীমাবদ্ধ আমি, আর কাউকে দরকার নেই। আলো চাঁদ দেখছে ছাদে দাঁড়িয়ে। চাঁদকে ভীষণ ভালোবাসে আলো। চারদিকে চাঁদের আলোয় আলোকিত হয়ে গেছে। আলোকে স্বর্গীয় অনুভূতি হচ্ছে। দুনিয়ার সবকিছু অনেক সুন্দর করে বানিয়েছেন সৃষ্টিকর্তা। জীবন মানেই তো সুন্দর করে বাঁচা। বেঁচে থাকলে তুমি সব কিছুই করতে পারো, মরে গেলে কি পারবে কেউ? জীবনটাকে সুন্দর করে বাঁচতে শেখো। কে কি বললো সেই কথায় কান দিও না। প্রেমিক পুরুষ, ভালোবেসে ফেলেছি ভীষণ করে, ভোলা আমার পক্ষে সম্ভব না। মরার আগ মুহূর্ত পর্যন্ত তোমার মুখটা ভেসে উঠেছে। প্রায় তো মরেই গিয়েছিলাম বলতে গেলে। ভীষণ করে চায় দুজন দুজনকে, কিন্তু পারে না কাছে যেতে। ভালোবাসেন আমায়? আলোর সোজা প্রশ্নের জবাব নীর কি দেবে ভাবছে। এত সোজা প্রশ্ন, তবুও নীরের কাছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে কঠিন প্রশ্ন। না মানে আসলে কি না আসলে কি, মানে টানে বুঝি না। সোজা প্রশ্ন করেছি, সোজাভাবে উত্তর দিবেন। আজকে আপনি বলছিস কেন? আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আজ থেকে আমাকে আর দেখতে পারবেন না। আমি অনেক দূরে চলে যাব, বলতে গেলে আপনার থেকে হারিয়ে যাব। আর খুঁজে পাবেন না আপনি আমায়। আমি তোকে ভালোবাসি না। থাক, বলতে হবে না। আর আমি শুনতে পারবো না। আপনি আমায় ভালোবাসেন না। কোনো দিন আমার মুখ দেখাবো না আমি আপনাকে। ভালো থাকবেন আপনার প্রেয়সীকে নিয়ে। আর কিছু না বলে আলো দৌড়ে চলে যায়, আর পিছনে ফিরে তাকায় না। কিন্তু সে তো জানে না একজন চোখে অশ্রু নিয়ে তার যাওয়া দেখছে। আলো আজকে কলেজ থেকে ফিরে গোসল করে খাবার খায়। আজকে আদনানের সাথে বাইরে যাবে বিকালে। একটু বিশ্রাম নেয় আলো। নীর তালুকদার এর আইডি স্টক করছে আলো। নীরকে এত কেন ভালোবাসে আলো সে নিজেও জানে না। নীরের জন্য আলো প্রায় পাগল হয়ে যাচ্ছে। কি করবে সে? বিকালে আদনানের সাথে আলো বাহিরে যায় ঘুরতে। অনেকদিন যাওয়া হয়নি তো, অনেক ঘুরে তারা দুজন। আলো আজকে অনেক খুশি। আলোর খুশি দেখে আদনানও খুশি। আদনান আলোকে অনেক কিছু খাওয়ায়। আলো ঘুরতে সত্যি পছন্দ করে অনেক, তাই অনেক খুশি সে। কিন্তু তার খুশি মুখ বেশি সময় থাকে না। রাস্তার পাশে ব্রেঞ্চে নীর একটা মেয়ের সাথে বসে আছে। অনেক হেসে হেসে কথা বলছে। নীর আলোর চোখ এড়ায় না। এত খুশি কখনো দেখেনি নীরকে। সবসময় কেমন গম্ভীর হয়ে থাকে। আদনানের চোখ যায় নীরের দিকে, অনেক খুশি হয়ে যায়। ভাবতে পারিনি দেখা হবে। আদনান নীরকেও আসতে বলেছিল, কিন্তু কাজ আছে বলেছে। নীরের পাশে বসে থাকা মেয়েটার দিকে চোখ যায়। ওরা হেঁটে নীরের কাছে যায়। হেই, তুই নিশু না তুই? আরে আদনান ভাই, মনে রেখেছো আমাকে? তো বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুই প্যারিস থেকে কবে আসলি? এই তো কাল এসেছি। খুব ভালো। তানির, তুই না বললি কাজ আছে তোর? আরে দোস্ত বলিস না, নিশো আসতে আসতেই সবাই ওকে পাত্তা বেশি দিতেছে। ফুপা ফুপিও এসেছে, কিছুদিন থাকবে। মা বলল ওকে নিয়ে ঘুরে আয়। সেই ছোটকালে এখানে এসেছিল ও। আমি আলোকে নিয়ে ঘুরতে বের হয়েছি। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে। নীরের সাথে নিজের ছায়াও সহ্য করতে পারে না। সেখানে একটা মেয়ে পাশে বসে রয়েছে। এর আগে দেখেনি সে। এত খুশি তার সাথে, মানে এটাই কি তার প্রেয়সী? আলো ভাবতে চাইছে না কিছু। আলো আদনানকে নিয়ে ওখান থেকে বাড়ি চলে আসে। বাহানা দিয়েছে মাথায় ব্যথা করছে, কাউকে কিছু বলার সুযোগ দেয়নি। বর্তমান নীরের বাসায় তার ফুপিরা এসেছে বলে বাবা মাকে দাওয়াত দিয়েছিল মিস্টার তালুকদার। সবাই গিয়েছিল। আলো ভালো লাগছিল না, তাই বাগানে এসেছিল। তখন পেছন থেকে নীর আসে, কিছু সময় চুপ থাকে। তারপরে উপরোক্ত কথাগুলো বলে
চৌধুরী বাড়ি এখান থেকে বেশি দূরে না, আবার কাছেও না, হেঁটে যাওয়া যায়। আলো দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। হাঁপিয়ে যাওয়ার কারণে হাঁটতে থাকে। আলো একটু সময় লাগবে। ওরা গাড়িতে করে এসেছিল সবাই। হঠাৎ আকাশে মেঘ করে, তারপরে ঝুম বৃষ্টি শুরু হয়। আলো বীজ ঢালার রাস্তায় বসে পড়ে আর কান্না করতে থাকে। আজকে বৃষ্টিও তার সাথে সায় দিয়েছে যেন। আলো কোনো রকম উঠে বাড়িতে যায়। বলতে গেলে বাড়ির চাবি সবার কাছেই থাকে তাদের পরিবারে। আলো আবার নিজের বাথরুমে এসে শাওয়ার নেয় অনেক সময় ধরে। কান্না করতে করতে ওর মাথা ব্যথা শুরু হয়েছে, তাই ড্রেস পাল্টে শুয়ে পড়ে। জীবনটা এমন কেন? ভালোবাসি বলাটা কি অপরাধ? বৃষ্টি থামে সন্ধ্যার দিকে। তখন সবাই বাসায় আসে। ওরা জানে আলো বাসায়। মেসেজ করে বলে দিয়েছিল। মেসেজটা এমন ছিল, মাথায় ব্যথা করছে বলে চলে এসেছি। তোমরা চিন্তা করো না তো। তোমাদের বলিনি কারণ তোমরা চিন্তা করবে। আমি বৃষ্টির আগেই বাসায় পৌঁছে গিয়েছি। মিথ্যে বললাম। তোমরা বৃষ্টি থামলে এসো।